নমস্কার, আমি শিখা মুখার্জি। শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2 এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন এই ইউটিউব চ্যানেলে ডক্টর নবনীতা দেবসেনের লেখা একটা ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণেরও কাছে পাঠ করছি। আজকে পাঠ করব পঞ্চম পর্ব। চতুর্থ পর্বে আমি একটা প্রশ্ন রেখেছিলাম, যে প্রশ্ন সঠিক উত্তর এখনো পর্যন্ত পেয়েছি দুজনের কাছে। তারা হলেন শিলা দস্তিদার এবং শর্মিষ্ঠা দত্ত। পঞ্চম পর্বের শেষেও আমি আজকেও প্রশ্ন রাখব। এই পর্বের যা আপনারা শুনবেন তার মধ্যে থেকেই উত্তর দিতে হবে। যারা উত্তর দেবেন তাদের প্রথম তিনজনের নাম আমি ষষ্ঠ পর্বের শুরুতে ঘোষণা করে দেব। আপনারা যদি কোন জায়গায় থাকেন সেটা বলেন, তাহলে আমি জায়গা সমেত উল্লেখ করতে পারি। আজকে পঞ্চম পর্ব শুরু হচ্ছে ব্রহ্মখাল ধরাসু ডুন্ডা দিয়ে। শুনুন তাহলে। বরকটে ভোরবেলা মোরগের ডাকে ঘুম ভাঙল। ঘরে বসে পর্বতের সূর্যোদয় প্রত্যক্ষ করলাম। যতবার দেখার সৌভাগ্য হয় ততবারই ধন্য বোধ করি। হোটেলে একজন পাঁড়েজি আছেন। খাটিয়া থেকে বেডটি পর্যন্ত তিনি সাপ্লাই করেন। গরম জল এলো। অন্ধকূপ বাথরুমে স্নান সেরে ফের গরম ভাত, মাংস, ভিন্ডিকা সবজি, ডাল ফ্রাই, দই খেয়ে রওনা হয়ে পড়ি। বরকট থেকে প্রথমে প্রচুর ঝাউবনের মধ্য দিয়ে পথ। আরেকটু পেরিয়েই অপূর্ব স্নো রেঞ্জ দেখা যায়। বেশ অনেকক্ষণ বরকট থেকে প্রায় ব্রহ্মখাল পর্যন্ত এই ঝাউবন ঘেরা পথ। মাঝে মাঝে আশ্চর্য সুন্দর ঝর্ণা। সারাটা পথ রাস্তায় শুধু সাধুদের হাঁটতে দেখেছি। হিমালয় সত্যি সাধু সন্ন্যাসী স্থান। মোটরের রাস্তা বেয়ে সামনেই একা একা যাঁরা হাঁটছেন তাদের বগলে একটুখানি কম্বলের পুঁটলি, হাতে একটা ঝুলন্ত জলপাত্র, লোটা কম্বল। কমণ্ডলুকে রিপ্লেস করেছে অ্যালুমিনিয়ামের হাড়া। তোমরা সাধুরাই আমাদের পথসঙ্গী, যদিও আমরা তোমাদের পথসঙ্গী নই। যদিও তোমরা আমাদের দিকে ঘেন্না করেও ফিরে তাকাবে না জানি। এই নীল পর্দাওয়ালা সাদা গাড়ির সঙ্গে মিলিটারি ট্রাক আর ঝরঝরে বাসের কোনো প্রভেদ নেই। তোমাদের কাছে সবই এক, সবই এহ বাহ্য। তবু তোমরা জানো না, এই যে ঝাউবন, এই যে ঝর্ণা, তোমরাই এদের আলাদা করেছ, জ্যোতির্ময় করেছ। এই তোমাদের গৈরিকে ছোঁয়া লেগেই এইসব গ্লেসিয়ার আলপসের আর আন্দেজের থবথবে গ্লেসিয়ারের চেয়ে অনেক বেশি শুভ্র। আমার চোখের বাইরেই শুধু থেকো না, এসো, ভেতরে এসো। এই গাড়ি, এই আরাম, এই পর্দা, এ আমার নয়, এ আমার গায়ে ফুটছে। তোমরা জানো না, তোমরা জানো না, আমারও আছে তোমাদেরই মতো লোটা কম্বল আর জটা জুটো। পূর্বাশ্রমের পরিচয় বিসর্জন দিয়ে আমিও এখন নতুন জন্মে। কেবল একটু সময়ের অপেক্ষা, দেখা হবে একদিন, সমানে সমানে দেখা হবে। এমনি মেঘের আলো ছায়া ভরা ঝাউবনের পথে, এমনি ঝর্ণার ধারে দেখা হবে। এ তো তারই প্রস্তুতি। সবাই তো লালাবাবুর মতো ডাক শুনতে পায় না, আর কেউ কেউ ডাকাডাকি শুনেও কানে হাত চাপা দিয়ে থাকে। একটা প্রচণ্ড ঝর্ণায় বাচ্চা পাহাড়ি ছেলেরা স্নান করছে। হঠাৎ দেখি ঝর্ণা বেয়ে পাথরে পা রেখে রেখে ওপর দিকে উঠে যাচ্ছেন এক সন্ন্যাসী, হাতে জলপাত্র, শুদ্ধতার আশায়। এই ঝর্ণা বেয়ে ওঠাই আমাদের একমাত্র উপায়, উৎসের সন্ধানে ওঠা। ঝাউবনের ছায়ায় মাটিতে পথের ধারে চিত হয়ে শুয়ে আছে সুখী গেঁজিলরা। চোখ উদাস। গাড়িতে, গাছে, মেঘে উড়ে বসছে কি বসছে না। উত্তরাখণ্ডে এসে ইস্ট ইউরোপ আর রুশদের সঙ্গে একটা বড় মিল চোখে পড়ল। দেওয়ালগুলি ফাঁকা, কোথাও কোনো বিজ্ঞাপন নেই, একমাত্র সরকারি বিজ্ঞাপন 2 या 3 ছাড়া। এখানে অবশ্য মালুম হয় স্থান মাহাত্ম্যটি। ওদেশে 10 ছেলের মা সোনার মেডেল পায়। একটু ভুল হলো, ছিল, হাতে লেখা বিজ্ঞাপন ছিল বটে একটা। প্রত্যেক গ্রামেই কোনো না কোনো দেওয়াল
হয় পুরন বিড়ি নয়তো পবন বিড়ির বিজ্ঞাপন। হঠাৎ ডুন্ডা গ্রামে একটা দোকানে দেখি জেন্টলম্যানস টেলারিং শপে বসে পায়ে সেলাই কল চালাতে চালাতে ট্রানজিস্টার শুনছে একটি ছেলে। দেওয়ালে মস্ত বড় অমিতাভ বচ্চন গোমরা মুখে চেয়ে আছেন। এই প্রথম ট্রানজিস্টার বোম্বাই চিত্র। সেলাম ডুন্ডা। ধরাসুর কাছ থেকেই নদী পাথরে পাথরে ধবধবে সাদা ফুটন্ত দুধের মতো উথলচ্ছে। বাবা মার সঙ্গে যখন ইন্টারলাকেন গিয়েছিলুম, ট্রেনের ধারে ধারে ঠিক এমনি একটা দুধ সাদা ঝর্ণা নদী ছুটছিল। আমার সঙ্গে মনে মনে তার সখিত্ব হয়ে গিয়েছিল। একসময় ইন্টারলাকেন এসে গেল। ট্রেন থেকে আমি নেমে এলুম। উন্মত্ত নদী ছুটেই চলল। বুকের মধ্যে মন কেমন করা নিয়ে চললুম। হোটেলে পৌঁছে ঘরের জানলা খুলে কি দেখি, আমার জানলার নিচে দিয়েই হাসতে হাসতে ছুটে যাচ্ছে আমারই সেই প্রিয় সখী ফুটন্ত দুধের নদীটি। এতটা আনন্দ জীবনে কবার হয়? হঠাৎ সাদা নদী দেখে সেই কথা মনে পড়ে গেল। বেরিয়ে পড়লুম ভগবানের নাম করে। উত্তরকাশী নামটা আমাকে চিরকাল টেনেছে। উত্তরকাশী, গুপ্তকাশী, যোশীমঠ নামগুলোই কেমন যেন গৈরিক অক্ষরে লেখা। উত্তরকাশীর গৈরিকা গঙ্গা ঋষিকেশের স্বচ্ছ তরুণীটির চেয়ে বহুগুণ বেশি চঞ্চলা। বরকট থেকে ধরাসু, ধরাসু থেকে ভাগীরথীকে ধরে ফেলে উত্তরকাশী। ডুন্ডার পরে মাতলি গ্রামের মস্ত সৈন্য শিবিরও ভাগীরথী তীরের অসহ্য সৌন্দর্য নষ্ট করতে পারেনি। উত্তরকাশীর টুরিস্ট লজে একটা বাজে ঘর পেলুম। বাজারের মধ্যে বাস স্টেশনের গায়েই টুরিস্ট লজ। জায়গাটির নিসর্গ শোভার মূল্য শূন্য, কিন্তু সুবিধে অনেক। যারা বাসের যাত্রী তাদের হাঁটতে হবে না। উখি মঠের দিকে রাস্তাটা যত উঠে যাচ্ছে, গঙ্গার তীরে একের পর এক সাধুর আশ্রম। পুরাণের গল্পে এই উখি মঠেই উষা অনিরুদ্ধর ভালোবাসা গড়ে উঠেছিল। অনেক বয়স্ক বাঙালি যাত্রী দেখলুম, যে যার গুরুদেবের আশ্রমে বেড়াতে এসেছেন। উত্তরকাশী তাঁদের গন্তব্য, চারধাম নয়। একজন সাধুকে বিশ্বনাথ মন্দিরের পথ জিজ্ঞেস করলুম। তিনি ইংরেজিতে উত্তর দিলেন। নিজেই কামাখ্যা থেকে এসেছেন, অসমিয়া। উত্তরকাশী চেনেন না। উত্তরকাশীতেও বিশ্বনাথ মন্দির আছে। আমরা গেলুম মিস্টার মুখার্জির নামে পুজো দিতে। মিসেস মুখার্জি ভার দিয়েছেন। বিশ্বনাথ মন্দিরটি ভেঙে গিয়েছিল, পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে। বেশ শান্তিপূর্ণ, অনাড়ম্বর, জনমানবহীন। ধূপ ধুনো, ফুলের গন্ধওয়ালা বড় উঠোন, ইঁদারা, বেলগাছ, টগর ফুল, করবী ফুলের গাছ। ভারী সুন্দর, অতি সাধারণ। না আছে ইতিহাসের গৌরব, না শিল্পের দম্ভ, কেবল দেবতাটুকুই তার সর্বস্ব। আমি মন্দিরের মধ্যে যাচ্ছি না। রঞ্জনকে বললুম, যা, পুজোটা তুই দিয়ে আয়। এক বৃদ্ধা বসেছিলেন সিঁড়িতে, বললেন, বেটি কোথা থেকে আসছো, যাবে কোথায়? চারধাম যাত্রী শুনে বললেন, গোমুখে যেও না যেন, খুব কষ্ট হবে। আমার নাতি কালই ফিরেছে, পা ফুলে নীল, প্রচণ্ড বরফে পা জমে ঘা হয়ে গেছে। বেটি গোমুখ নাহি জানা। এবার ওদিকে যাও, সংকটমোচনের মন্দিরে পুজো দিয়ে এসো, তার কাছে যা চাইবে তাই মিলবে। ওদিকে যে আরেকটাও মন্দির আছে বুঝিনি। ভিতরে গিয়ে দেখি মস্ত হনুমান মন্দির, সংকটমোচনের মন্ত্র লেখা দেওয়ালে। কাশীতেও সংকটমোচনের মন্দির দেখেছি নৌকো থেকে নেমে। ভারী সুন্দর সে মন্দির। বিশ্বনাথ মন্দির থেকে বেরুতে যাব, দেখি সেই দেওঘরের বাবাজি ঢুকছেন, সঙ্গে চারজন সোয়েটার ট্রাউজার পরিহিত যুবক বাঙালি চেলা। এই যে দেওঘরের বাবাজি। মস্তিষ্ক কিছু ভাবার আগেই আমার জিভ কাজ করে। কবে এলেন? আজই। বলেই বাবাজি চলে যাচ্ছিলেন। আমি আবার চেপে ধরি, গঙ্গোত্রীতে কি যাচ্ছেন? কেদারবদ্রী? হ্যাঁ নিশ্চয়ই। আপনারা? আমি তো ভাবছি ফিরে যাব কিনা। সোজা বদ্রীনাথ হয়ে বাড়ি। যমুনোত্রীতে বড্ড কষ্ট হয়েছে। অবাক হয়ে বাবাজি বললেন,
সে কি, ফিরে যাবেন কেন? গঙ্গোত্রীতে কোনো কষ্ট নেই, পুরো রাস্তা বাস পাবেন। মাঝে 3 কিলোমিটার কিছুতেই বাগ মানাতে পারেনি, সেটুকুই হাঁটা, কষ্ট হয় না। আর কেদারনাথ না গিয়ে যাত্রা সম্পূর্ণ হয় কখনো? কেদারের পথ যমুনোত্রীর থেকে ভালো। বেরিয়ে পড়ুন তো, ভগবানের নাম করে, কিছু হবে না, ঠিকই পেরে যাবেন। বলেই তিনি পালালেন। সন্ধ্যাবেলায় তারপর গঙ্গার একটি বাঁধের ওপরে বসে বসে চা, ডালমুট, বিস্কুট খাচ্ছিলুম। সুরজ সিং একটা সময় সিঁড়ি দিয়ে নেমে গিয়ে গেলাসে করে জল এনে হাতে দিল। গঙ্গা মাই। স্বচ্ছ তুহিন শীতল। চোখে মুখে মাথায় দিলাম। বাঁধের নিচে বড় বড় পাথরে ঘুরে ঘুরে যে উদ্দাম উত্তাল জলস্রোত ছুটছে, তার রং কিন্তু গেরুয়া। সূর্যের অস্তগমনটি দেখা হলো না, পাহাড়ের পিছনে ঘটে গেল। জলের রঙে তার ছায়া ধরা পড়ল এই মাত্র, যেন তাম্রপত্রের মতো আকাশ আর গঙ্গা। মরণ বলে আমি তোমার জীবন তরি বাই। রাত্রে দেখি টুরিস্ট লজে একদল বঙ্গ সন্তান। যমুনোত্রীতে এদের সঙ্গে দেখা হয়েছিল। কবে এলেন, কোথায় যাচ্ছেন ইত্যাদির পরে তাঁরা বললেন, জানেন তো সেদিন কি কাণ্ডটা হলো? আপনারা তো অনেক আগেই চলে এলেন, বৃষ্টিতে পথের সে কি অবস্থা। মহা উৎসাহে এক মহিলা বললেন, অ্যাক্সিডেন্ট, বিরাট অ্যাক্সিডেন্ট। সেই তো বৃষ্টি শুরু হলো, আমাদের ফিরতে রাত্রি হয়ে গেল, বেশ অন্ধকার, কি কষ্টেই যে ফিরেছি। তারই মধ্যে একজন পাঞ্জাবি মহিলা ঘোড়া শুদ্ধ শহীদ শুদ্ধ খাদের মধ্যেই পড়ে গেছেন। আমি তাকে দেখিনি, তবে দুটো ছোট ছোট ছেলে বুড়িকে খুঁজছিল দেখলাম, তাদের নাকি ঠাকুমা। তাইতে জানলুম কি কেলেঙ্কারি ভাবুন। পর পর 2 দিন, আগের দিনই একটা বাচ্চা মেয়ে গেছে, এদিন গেল ফের এই মহিলা। তা বয়স হয়েছিল যথেষ্ট শুনলুম, ভালোই গেছে। উত্তরখণ্ডে মরলে নিশ্চিত স্বর্গবাস, সঙ্গে নাকি ছেলেও আছে। পাছে পিকলো শুনতে পায় আমি খবরটা, চেপে গেলুম। এমন জানলে কখনো আসতুম না, মরবো আমি, এই যাত্রায় নিশ্চয়ই মরবো। আমার ছেলে আমার হলে। এখন তো আমরা পর্বত শিখরে নেই, তবু বুকের মধ্যে এত অসম্ভব চাপ লাগছে কেন? এই কি উচিত হে বিরাট, হে উদার হিমালয়! একটা কচি প্রাণ, একটি দরিদ্র প্রাণ, একটি ভীরু প্রাণ কেড়ে নিয়ে তোমার কি উপকারটা হলো? তীর্থে তীর্থে বৃথা ভ্রমণে আর যাব না, মন তো কেবলই ধাক্কা খাচ্ছে। লোভী যমুনা, তোমাকে মা বলে ডাকবো না। ম্যাগনেটিক ফিল্ড। তবুও খেতে গেলাম ক্যান্টিনে, পিকোকে না নিয়েই। ও শুনেছে কিনা বুঝছি না, শুয়ে পড়েছে, বলছে মাথা ধরে আছে। রুটি, ভিন্ডিকা সবজি, ডাল ফ্রাইয়ের চিরাচরিত খানা অর্ডার দিয়ে বসে আছি। ওদিকে টেবিলে 2 মার্কিনী যুবতী তর্ক করছে, পরনে সালোয়ার কামিজ, কিন্তু হিপি বলে মনে হয় না। খাওয়া শেষে ওদের কাছে গিয়ে বসলুম। অস্টিন আর হান্না ওদের নাম। আমেরিকার মধ্য পশ্চিম থেকে এসেছে। অস্টিন কাজ করত প্যানামে, সে কুমারী, প্যানামে ছাঁটাই হয়েছে। হয় 18 মাস দেশ বিদেশে ঘুরে বেড়ানোর 2টো টিকিট, নয়তো কিছু টাকা ওদের ক্ষতিপূরণ দিচ্ছিল। ও নিয়েছে 2টি টিকিট। 2 বোনে বেরিয়েছে। হান্না আর্টিস্ট, বিয়ে করেছে 6-7 বছর, স্বামী জাপানি ছাত্র। সে শুধু নামে মাত্র অধ্যয়ন করে যাচ্ছে, পড়াশোনা আর শেষই করে না, চাকরি বাকরিও করে না, কিছুই করে না। হান্না এবারে ডিভোর্স চেয়েছে, তাতেও সে রাজি নয়। তাহলে আমেরিকার ভিসা নিয়ে গন্ডগোল হবে, খাবেই বা কি উপায়? ওর কোনোই উপার্জন নেই, তাই হান্না ছুটিতে বেরিয়েছে। ঘোর ঈশ্বর বিশ্বাসী। হান্না হিন্দু, নানান বিভূতিতেও সে বিশ্বাস করে। মার্কিন দেশেই হিন্দু গুরুজি পেয়ে সে হিন্দু হয়েছে, কিন্তু তার জাপানি স্বামী হিন্দু হয়নি, সে বৌদ্ধও নয়, সে ক্যাথলিক। ক্যাথলিকরা ডিভোর্স দেয় না, জাপানি ক্যাথলিক তো আরও খারাপ। অস্টিন ঘোরতর মার্কিনী যুবতী, হিন্দু খ্রিস্টান সে কিছুই নয়, ধর্মকে সে সঙ্গম করে। কিন্তু অস্টিন ডিভোর্স পছন্দ করে না। আমি চাই সংসার, সন্তান, স্টেবিলিটি।
এমন একজন পাত্র চাই যে বেশি ব্রিলিয়ান্ট নয়, নেহাত সাধারণ, সৎ, বুদ্ধিমান। তার জীবনে আমিই হব সবার আগে, প্রধান মানুষ, নাম্বার ওয়ান ইন হিজ লাইফ। ডোন্ট ইউ ওয়ান্ট টু বি নাম্বার ওয়ান ইন সামওয়ানস লাইফ? অন্তরের কানে ঘণ্টার ধ্বনির মতো আজও লেগে আছে অস্টিনের হঠাৎ ঝরিয়ে দেওয়া কঠিন সত্যের আরতিটুকু। কে চায় না, কে না চায় জগতে আর একজন মানুষের জীবনে সবার আগে আসতে, প্রথম নামটি হয়ে ওঠা মহা সৌভাগ্য অর্জন করতে। সন্তানের মা হলে অবশ্য কিছুদিনের জন্য এই সৌভাগ্য ঘটিয়ে দেন প্রকৃতি, কিন্তু ওই কিছুদিনের জন্য। তারপর সন্তানের জীবনে প্রথম নামটি কিন্তু অন্য কিছুর, অন্য কারুর। আমি বাবু স্বামী ত্যাগ করতে পারতাম না হান্নার মতো। ছেলেটা দোষ তো করেনি কিছু, কেবল বোরিং হয়ে গেছে। তার বেলায় হিন্দুয়ানা কোথায় গেল? হিন্দুরা কি স্বামীকে ত্যাগ করতে বলে? অস্টিন ত্যাচা চোখে দিদিকে শাসায়। আর্টিস্ট দিদিটি পরমা সুন্দরী, দীর্ঘ পেলব লতানে শরীরে উদাস দুটি বড় বড় নীল ফুলের মতো চোখ সপল্লবে ফুটে রয়েছে। আমি স্বামী সন্তান নিয়ে সংসার করতে চাই, এদিকে বরই খুঁজে পাই না। হান্না সন্ন্যাস নিতে চায়, সংসার ওর দু চোখের বিষ, অথচ ওরই ঘরে স্বামী আছে। দেখো তো মজাটা। তুমি হান্নার স্বামীকে বিয়ে করে ফেললে পারো। এইটা অবশ্য স্ট্রাইক করেনি আগে। আমার ওসব জাপানি টাপানির প্রতি প্রণয় নেই কিনা। আমি অল আমেরিকান মেয়ে, অল আমেরিকান ছেলের কথাই ভাবি। এবার এটা ভেবে দেখতে হবে। অবশ্য হান্নার বরকেও আমি ঠিকই চাকরি করিয়ে ছাড়তুম যদি সে বেটা আমার বর হতো। আনন্দময়ী মাকে চেনো? হান্না হঠাৎ বলল। আলাপ হয়েছিল, কেন বলো তো? ওর ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টির ক্ষমতার কথা জানো? ঠিক বুঝলুম না। ওর সমাধির স্থলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। আমরা কিছুতেই সরে আসতে পারছিলাম না। পা দুটো যেন কেউ জোর করে আটকে রেখেছিল মাটিতে। আমি আবার যেতে চাই কঙ্খলে, ওখানে থাকতে চাই। মা আনন্দময়ীকে তুমি দেখেছো? তুমি কি ভাগ্যবতী। ওদের ডাক্তার ত্রিগুণা সেনের ঠিকানা দিয়ে বললুম, কঙ্খলে কোনো দরকার হলে যোগাযোগ করতে পারো। জাট, গুর্জর, গাড়োয়ালি। উত্তর কাশী থেকে যাত্রা সোজা হিমালয়ের শিখর অভিমুখে। লঙ্কা চটির পথ কিন্তু হনুমান চটির মতো নয়। নওগাঁ বরকট হয়ে রাস্তাটি যমুনোত্রীর পর্বতের পায়ের কাছে পৌঁছে দেয় আমাদের। ভাটুয়ারি গাংনানি হয়ে লঙ্কা চটিতে পৌঁছে দেওয়া পথটি তার চেয়ে অনেক বেশি সুন্দর। এ পথে গ্রাম, বন, ঝর্ণা, নদী সবই ঢের বেশি বেশি, এবং স্নো ভিউও। পথের এক পাশে প্রবল কলোচ্ছ্বাসে গভীর খাদ কেটে ভাগীরথী বয়ে যাচ্ছেন। পিকলো বলল, মা, ফেনিল ধপধপে জল ছুটে যাচ্ছে, মনে হয় যেন হিমালয়ের সাদা ভেড়ার পাল যাচ্ছে, তাই না? সত্যি, যখন জাঠেরা ৩-৪০০ ধপধপে ভেড়া নিয়ে মোটর রাস্তা দিয়ে যায়, সঙ্গে নেকড়ে বাঘের মতো কুকুর, তখন পথটাকে এমনই উন্মত্ত কল্লোলিত তটিনীর মতোই দেখায় বটে। অবশ্য নদীর নাম এখন ভাগীরথী। দেবপ্রয়াগে পৌঁছে অলকানন্দার সাথে মিলন হবার পরে তার নাম হবে গঙ্গা। গঙ্গার নাম কি একটা, যা আদুরে মেয়ে আমাদের? পাহাড়ের গায়ে গায়ে লুকোনো আর খোলামেলা হাজারটা গাড়োয়ালি গ্রাম। প্রায় পাহাড়ে সিঁড়ির মতো জমি কেটে কেটে নানা রকম শস্য চাষ হচ্ছে। টেরাস্ট শস্যক্ষেত্র, কোথাও কোথাও ঝুম চাষও হয়। পাহাড়ের খাড়াই গা বেয়ে আশ্চর্য চুম্বকী উপায় ছাগল, ভেড়া, এমনকি মহিষও চড়ছে। আর পথে হাঁটছেন কারা? সাধুরা। ভাগীরথীর স্রোতকে বেঁধে ফেলে তৈরি করা হয়েছে মানেরই বাঁধ। এখনো কাজ চলছে। তার ফলেই হয়তো দেখতে পেয়েছি ভাগীরথীতে চওড়া বিস্তীর্ণ চড়ার পর চড়া ভেসে উঠেছে। মানেরই হাইড্রো প্রজেক্ট পার হয়ে রাস্তা চলল। প্রজেক্টের ভিড়ভাট্টা ভরা কলোনি পেরিয়েই দেখি এক বিরাট মহিষের মৃতদেহ পথের আধখানা জুড়ে। সেখানে শকুনিদের মেলা। দুর্গন্ধের রেশ চলন্ত গাড়িতেও ঢুকে এলো।
এত কাছে এতগুলো মানুষের বাস, তারা এই দূষিত পরিবেশে কাজ করছে, সারাদিন বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে মিলিটারির। গঙ্গোত্রী বর্ডার ফোর্সের দ্বারা প্রোটেক্টেড এরিয়া। মৃত পশুটার একটা গতি হচ্ছে না। জাতীয় চরিত্র এখানে সুস্পষ্ট। এত শীতেও যখন পচন ধরেছে, বেশ কদিনের ব্যাপার নিশ্চয়ই। তখন বুঝিনি যে দুদিন পরে গঙ্গোত্রী থেকে ফিরবার সময়ও আবার সেই মৃত মহিষ, সেই তৃপ্ত শকুনিরা আমাদের স্বাগত জানাবে উত্তরকাশীতে, আরও তীব্র উৎকট পচনের গন্ধে। অথচ বিজ্ঞানী এখানে দেবতা, এই মানেরিতে। এ তো যমুনোত্রী তীর্থের পর্বত শিখরের তুষার নদী নয়। এই আমাদের জাতীয় চরিত্র, পাবলিক হেলথ বিষয় পরিপূর্ণ অচেতনতা এবং সর্ববিষয় দীর্ঘসূত্রিতা। এখানে কে জানে, হয়তো জাতপাতের ব্যাপারও আছে। মৃত পশু সরানোর যোগ্য জাতের কেউই হয়তো এদিকে বাস করে না, অতএব থাকুক পড়ে। মানেরি পার হয়ে ভাটবাড়ি, তারপর গাংনানি। আশ্চর্য দুধ সমুদ্রের মতো কল্লোলিত পাহাড়ি ভেড়া আর ছাগলে মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কি সুন্দর দেখতে! এত দেশ দেখেছি, অনেক রকমের গরু ভেড়া দেখা আছে। আমেরিকার তো তার ক্যাটল সম্পদের গর্বে মাটিতে পা পড়ে না, কিন্তু এমন হিমালয়ের ছাগলের মতো সুন্দর ছাগল আমি কখনো দেখিনি। ধপধপে সিল্কের মতো দীর্ঘ লোমে ঢাকা শরীর, গোলাপি খরগোশের মতো চোখ, দেখে লজ্জা হয়েছিল। এই জিনিস আমি কেটে কুটে রেঁধে বেড়ে খাই। আমার মনে হলো আর মাংস খাবো না, যা এত সুন্দর জীবকে মেরে ফেলি। কিন্তু এ সদিচ্ছা রাখতে পারিনি, রসনা হৃদয়ের চেয়ে প্রবল। এখানকার ভেড়াও বড় রূপবান, লাবণ্যময়ী প্রাণী। স্কটল্যান্ডের সবুজ পাহাড়ে চড়ে বেড়ানো ভেড়াদের স্বাস্থ্য ঈর্ষণীয়, কিন্তু এত রূপ তাদেরও নেই। প্রায়ই গাড়ি থেমে থাকছে, দু তিনটে রাখাল ছেলে 200-300 ছাগল ভেড়া নিয়ে চড়াতে যাচ্ছে। ধবধবে সাদা ছাগলগুলোর দীর্ঘ লোমে ভরা শরীর। জাট, সব জাট, কেউ গাড়োয়ালি নয়, বলে সুরজ সিং। জাঠেরা জানোয়ার পোষে আর কসাইদের কাছে বেচে দেয়, এইসব নিয়ে যাচ্ছে মিলিটারির ক্যাম্পে বেচবে। গাড়োয়ালবাসীরা জাটদের খুব ভালো চোখে দেখে বলে মনে হলো না। গাড়োয়ালিরা কি করে? চাষবাস করে, ভেড়াও অবশ্য পোষে, পশম বানায়। ছাগলও যে পোষে না তা নয়, তবে কেবল দুধ খাবার জন্য, কসাইয়ের কাছে বেচবার জন্য নয়। একসময় কিছু অদ্ভুত পুরনো নেপালি পাজামার মতো প্রচুর কুঁচি দেওয়া সালোয়ার শার্ট উর্নি পরা কিছু সুন্দরী গেল ঘোড়ায় চেপে, বেশ কিছু মালপত্র সমেত। ওরা কারা? জাট? না না, জাট কেন হবে, ওরা তো গুর্জর। মানে? জাঠেরা যেমন পাহাড়ি নয়, তাদের নাক চোখ আলাদা। গুর্জররাও পাহাড়ি না, তারা সেই বহু দূর দেশের মানুষ, কাশ্মীরের ওপাশের উপত্যকার জঙ্গলি লোক, মুসলমান। মহিষ চড়ায়, দুধ বেচে। গুর্জররা মোটে গ্রামের ভেতরেই থাকে না, ওরা জাটদের মতো নয়। ওরা বনের মধ্যে বাস করে, তাঁবুতে। জানোয়ার লোগো কো সাথ সাথ रहता। শীতে নিচের দিকে নামতে শুরু করে, জানোয়ারদের নিয়ে ঋষিকেশের সরকারি সংরক্ষিত অরণ্যে চলে যায়। অন্যান্য বনবাদারে জীবজন্তুরা নির্ভয় হতে পারে না। ইন্দর সিং। ভাটওয়ারির পর গাংনানির কিছু আগে অবশেষে একটা ছোট চায়ের দোকান দেখা গেল। গাড়ি থামিয়ে নামলুম। সকালবেলায় বেরিয়ে পড়েছে চা পর্যন্ত না খেয়ে। ছোট কাঠের ঘরে কাঠের উনুন জ্বলছে, এক বৃদ্ধ গাড়োয়ালি চা তৈরি করছে। আমি আর সুরজ সিং ঘরের মধ্যে বসলুম। ছোটরা বাইরের পাথরের ওপর বসে ভাগীরথীর শোভা নিরীক্ষণ করছে। ঘরটা ছোট্ট, একদিকে কাঠকুটো জমা করা, অন্যদিকে পাটাতনে বসে আছে ইন্দর সিং। তাকের ওপর ডিম, বিস্কুট, ছোট ছোট পাউরুটি, চা, চিনি, দুটো বেঞ্চি পাতা, একটাতে আমি, অন্যটায় সুরজ সিং। সুখ দুঃখের কথা হচ্ছে দুই পাহাড়ি বৃদ্ধে। ইন্দর সিং এর গ্রামের জাট গাড়োয়ালি জলচল একটু আধটু থাকলেও বিয়ে থা একেবারেই হয় না। গুর্জরদের সঙ্গে তো জলচলও নেই। গুর্জররা তো কোনো গ্রামেরই বাসিন্দা নয়। গ্রীষ্মে থাকে গঙ্গোত্রীরও পিছনের গহীন বনে, শীতে নেমে যায় সেই ঋষিকেশের জঙ্গলে।
জঙ্গলি আদমি সব। ওদের সঙ্গে জলচল থাকবে কি করে? ওরা না জানে রাঁধতে, ঝুপড়ি মতো বানিয়ে কি তাঁবু খাটিয়ে মাথা গুঁজে থাকে। না জানে চাষবাস করতে, না রাঁধতে পারতে, পোড়া রুটি পোড়া মাংস খায়। মেয়েরা পর্যন্ত যখন তখন যেখানে সেখানে আগুন জ্বেলে রাঁধতে বসে যায়। রান্নাঘরের আব্রুও নেই, ওরা যা তা। পাহাড়িরা নিজেদের জাত নিয়ে খুবই গর্বিত দেখলাম। বেস্তি হোক বা ছেত্রী হোক, ওরাই পাহাড়ি যোদ্ধার জাত, রাজপুতের জাত। আর জাঠেরা জানোয়ার পালনেওয়ালা জাত হয়। আর গুর্জর তো জঙ্গলি লোক। ঝকঝকে স্টিলের গ্লাসে ভর্তি চমৎকার দুধ চা এলো, রুমালে জড়িয়ে গিলাস ধরতে হলো। ছোটখাটো ফোগলা দাঁত, ছানি পড়া চোখ, কুলুর টুপি মাথায় ইন্দার সিং বারবার বলল, আমার এখানে তো যাত্রীরা কেউ থামে না। কই নেহি রুখতা। সবাই সামনে দিয়ে চলে যায়। বাস যায়, ট্রাক যায়, মোটর যায়, কেউ কোনোদিনও থামেনি আজ পর্যন্ত না। তোমরাই প্রথম। যাত্রীরা সবাই ভাটবাড়ি কি গঙ্গনানিতে চা খায়। এত গাড়ি যায়, আমি কেবলই ভাবি কে থামবে। কেউ কি থামবে না? আমার কত ভাগ্য যে আজ তোমরা থামলে। সারা জীবন এটার কথাই কল্পনা করেছি। চায়ের দাম নিল 50, 10 পয়সা কম। কারা এই দোকানে আসে? কেবল পাহাড়ি রাখালরাই। আমি ইন্দুরকে কথা দিলুম ফেরার পথেও থামবো, চা খেয়ে যাব ইন্দর সিং এর দোকানে। তার নাতিরা এখন ভেড়া চড়াচ্ছে, ওই 2-3-4টে যা আছে। আর ছেলেরা খেতে চাষবাস করছে। বুদ্ধা হয়েছে ঠাকুরদা, তাই এখানে চায়ের দোকান খুলে চুপচাপ বসে আছে। যথা লাভ। গঙ্গোত্রী গিয়েছ ইন্দর সিং? না, कैसे जाना, गरीब आदमी। ঝর্ণা ঝর্ণা। গাংনানের পর পথটা সত্যি খুব অদ্ভুত। কাঁচা রাস্তা তো বটেই, নুড়ি পাথর ধুলো কাদা আর ঝর্ণার পরে ঝর্ণা। এত ঝর্ণা আমি জীবনে আর একবারই দেখেছি, একটা বন্যায় আটকে যাওয়া ট্রেন থেকে। ফিদার রিভার ক্যানিয়নে যখন প্রচণ্ড বর্ষণে বিশাল আকার রেড উড ট্রিদের শেকড় শুদ্ধ উপড়ে রাস্তার ওপরে টেনে আনছিল এইসব নবজাত জলপ্রপাতের মারণ স্রোত। কিন্তু এখনকার ঝর্ণার জাত আলাদা। এরাই এইসব পাহাড়ি গ্রামের প্রাণধারা। গাড়িকে প্রায়ই নিয়ে যেতে হচ্ছে ঝর্ণার ওপর দিয়ে খুব সাবধানে, যাতে পিছলে পড়ে না যায়। প্রত্যেকটা বাঁক ঘুরতে হচ্ছে ভীষণ যত্নের সঙ্গে, প্রত্যেকটাই ব্লাইন্ড কর্নার এবং প্রায়ই ইউ বেন্ড, হেয়ারপিন বেন্ড। উল্টো দিক থেকে মত্ত বরাহের মতো প্রায়ই চলে আসছে যাত্রা চিহ্নিত বাস। ট্যাক্সি চোখে পড়ল দুটি, একটি প্রাইভেট, একটিও না। একটি জায়গায় বাঁ পাশে চওড়া চমৎকার ভাগীরথী নদী, সেই উন্মত্ত পার্বত্য মূর্তি নেই, মাঝে চড়া। গ্রামের মেয়েরা তামা পেতলের কলসিতে জল ভরছে। আমরা প্রত্যেক ঝর্ণায় থামছি আর ফ্লাস্কে খাবার জল ভরছি। ঝর্ণার জল ফ্রিজের মতো ঠান্ডা আর কি মিষ্টি। একটাও অস্বচ্ছ অমিষ্ট ঝর্ণার জল দেখিনি। থামবার প্রধান কারণ অবশ্যই ফ্লাস্ক নয়, ইঞ্জিন। উত্তরকাশী ছাড়বার পরেই আমাদের গাড়ির একটা তেষ্টা রোগ হয়েছে। কেবলই তার জল শুকিয়ে যাচ্ছে, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। এই রাস্তা যে জিপ গাড়ির, আয়েশি অ্যাম্বাসাডারের রাস্তা তো নয়। তার স্নায়ুতে চাপ পড়ছে এত চড়াই ভাঙতে, মাথা গরম হয়ে যাচ্ছে। প্রত্যেকটি ঝর্ণায় রেডিয়েটারে জল ঢালছি আর 2টো বোতলে জল ভরে নিচ্ছি। পিকোর গা গুলোনো সেরে গেছে। এই পথ যথেষ্ট ঠান্ডা, খোলামেলা। বারবার থামতে হচ্ছে, নামতে হচ্ছে, ঝর্ণা টর্নার সঙ্গে মাখামাখি হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে। এসব পিকোর খুব পছন্দ। মনের সুখে ছুটোছুটি জল ঘাঁটাঘাঁটি করছে সুরত সিং আর রঞ্জনের সঙ্গে। আমিও করছি না এমন বলতে পারি না। পথটির সৌন্দর্য ঠিক বর্ণনা করতে পারবো না, প্রাণ জোড়ানো। ভাগীরথীর উৎস সন্ধানে গেলে পথ এমনটাই হওয়ার কথা। তবে এই মুহূর্তে খুব বিপজ্জনক হয়ে রয়েছে। যে কোনো ঝর্ণায়, যে কোনো বাঁকে গাড়ি পিছলে যেতে পারে। উন্মত্ত বাসের সঙ্গে ধাক্কাও লাগতে পারে।
বর্ডার ফোর্সের লোকেরা রাস্তা মেরামতির কাজ করছে। কে তুমি? পথের ধারে হঠাৎ দেখি বিরাট সুগোল একটি সাদা গ্লোবের মতো বস্তু। কি সুন্দর, কত বড় শ্বেত পাথর! এখানে পাথরের নানা রকম রং, কমলা, সাদা, ধূসর, কালো, দুদিকে কালো, মধ্যে কমলা, সাদা, কালো, লাল, কত রকমের স্যান্ডউইচের মতো প্রস্তরখণ্ড। পিকো আর রঞ্জন চেঁচাচ্ছে, মেটামরিফিক রক ফর্মেশন, স্ট্র্যাটিফাইড রক, ভূগোলে পড়া পাতি ভূতত্ত্ব। আমি দু একবার ফসিল ফসিল বলে চেঁচিয়েও পাত্তা পেলুম না। তবে এত বড় শ্বেতপাথরের চাই একটাও দেখিনি। রঞ্জনের চেঁচানি শুনে হাসি মুখে সুরজ সিং বলল, ও তো पत्थर नहीं है, बर्फ खंड है, आइस स्नो था, जमकर आइस बन गया होगा। ও হরি, এই রোদের মতো ঝকমক করে পথের ধারে গলচি হয়ে বসে আছেন আপনি তবে তুষারবাবু? এই প্রথম স্নোর নৈকট্যে এসে দুই বাঙাল, সুরজ সিংয়ের দুই বাবা और বেবি মহা উত্তেজিত। কিন্তু হায়, গাড়ি থামল না। और बहुत मिलेगा, बद्री में बर्फ का ऊपर से चलना है, केदार में बर्फ से पैदल जाना, ये कुछ भी नहीं। লঙ্কা কাণ্ড। লঙ্কায় পৌঁছে গেলুম নির্দিষ্ট সময়ের মধ্যেই। এখানেই মোটর রাস্তা শেষ, ট্রেকিং শুরু। 3 কিলোমিটার পরে ভৈরবঘাটি শিখরে পৌঁছে ফের মোটর রাস্তা মিলবে। মিলিটারিদের তৈরি রাস্তা, গঙ্গোত্রীর ওপারে মিলিটারি ঘাঁটি, ভারত তিব্বত বর্ডার। ভৈরবঘাটিতে জিপ গাড়ি আর বাস থাকবে। এইমাত্র 3 কিলোমিটার রাস্তা মোটরেবল করা যায়নি। একটা ব্রিজ তৈরি হচ্ছে যমুনার মাথায়, সেটা শেষ হয়ে গেলে আর সমস্যা থাকবে না। সোজা মিলিটারি ট্রাক চলে যাবে ভৈরবঘাটি পর্যন্ত, সেই সঙ্গে সঙ্গে যাত্রীদের বাসও। যাত্রীদের জন্য লঙ্কাতে হাট আর টেন্ট আছে বলেছে ইউপি ট্যুরিজমের গাইড বই। সেখানেই রাত্রে থাকবো ঠিক করেছি। এটা এক বিশাল বাস স্ট্যান্ড। 20-25টা বাস দাঁড়িয়ে আছে বিভিন্ন কোম্পানির, কিছু রেগুলার পাবলিক ট্রান্সপোর্টের, কিছু রিজার্ভ ট্যুরিস্ট কোম্পানির। প্রত্যেকটিরই শিয়রে লেবেল আঁটা যাত্রা, ইংরেজিতে হিন্দিতে। মাথার ওপরে বুকে পিঠে লেখা যমনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। সারা পথ এদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ভেতরে আকুল কিছু পূর্ণার্থী মুখচ্ছবি, অধিকাংশই দেহাতি, কিছু বঙ্গ সন্তান। রঞ্জন বললে, আগে চলো খেয়ে নি। পিকো থাকার ব্যবস্থাটা করে আসতে গেল। এসে বলল, তাঁবুর ভেতরটা দেখা হয়নি, তবে বাথরুম নেই, ওই ক্যানভাস, মুত্রাগার ইত্যাদি ছাড়া। আর কুটির বলতে টিনের বিস্কুটের বাক্সর মতো কয়েকটা ঘর, বাথরুম আছে। ঘোর অন্ধকার, কিউবিকেলে একটা গর্ত। অফিসের লাঞ্চ খেতে ব্যস্ত, কথা বলবেন না এখন। চলো তবে আমরাও খেয়ে নিই। লঙ্কা চটিতে খাবারের দোকানের সমুদ্র। সেখানে একধারে খাদ্য, অন্যধারে কাঠের পাটাতনে শতরঞ্চি পাতা আর লেপ তোষক ডাঁই করা। খেতে পেলেই বোধহয় যাত্রীরা শুতেও চায় এখানে। গরিব দেহাতি যাত্রীরা রাত্রে এখানেই আশ্রয় পায়, বোধহয় 2-3 টাকায় লেপ তোষক ভাড়া করে। বেঞ্চি পেতে খেতে বসলুম। দোকানি খুবই যত্ন আত্তি করল। নিম্বু, হারা মির্চা, পাপড়, আচার, ঘিউ। 5 টাকায় 100 ঘিউ দিয়ে ডাল ফ্রাই করে দেব কি? শেষে দেখা গেল নুন আর জল ছাড়া প্রত্যেকটা এক্সট্রাই 1 রুপাইয়া, আচার 2 রুপাইয়া। রঞ্জন সর্বত্র জিলিপি খাচ্ছে। আমি আর পিকো খাচ্ছি না, কেউ টিকে নিইনি কলেরার। কেবল ওকে হিংসে করছি আর খাসনি বলছি। রোদ ঝাঁঝা। বাসস্ট্যান্ডের একধারে গাছতলায় ছায়া ছায়া খানিকটা জায়গা। তীর্থযাত্রী মানুষেরা সেখানে সংসার পেতেছেন। 3 পাথরের অনেক উনুন জ্বলছে, বিভিন্ন সংসারের হাড়ি চড়েছে, গরম ভাতের গন্ধ বেরুচ্ছে। যাত্রীরা খাওয়া দাওয়া করছেন, বিছানাও পাতা হয়েছে এখানে ওখানে, বাচ্চা ঘুম পাড়ানো হচ্ছে। রঙের মেলা বসেছে, উজ্জ্বল নীল, হলুদ, বেগুনি, খয়েরি। দেখে মনে হয় দলে দলে পিকনিক পার্টি। ওপাশে সেই খুদে ক্যানভাস ঘেরা
দুটি শৌচাগার আর মূত্রালয়, মহিলা পুরুষ। যথেষ্ট মোটেই নয় মানুষের তুলনায়। 4-5টা মানুষ লাঠি হাতে ফিরে এলো। দেখে মনে হলো বাঙালি। জিজ্ঞেস করি, খুব ক্লান্তিকর কি? হাঁপাতে হাঁপাতে বলে, না খুব বেশি নয়, যাবার সময় তত কষ্ট নেই, তবে ফেরবার সময় একটু বেশি চড়াই মনে হয়। একদিনেই দুবার যাতায়াত না করলে সেটুকুও হতো না। রাত্রি রইলেন না কেন? এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা, তাছাড়া বাস ধরতে হবে 3টের সময়, এখনই রান্না বান্না আছে। কি করে রাখবেন, উনুন বানিয়ে? হ্যাঁ, না না, স্টোভ কিনে ফেলেছি। প্রথম প্রথম বাইরেই খাচ্ছিলুম, বড্ড বেশি খরচ। দিনে পার পার্সন 10 টাকা, 4 জনে 40 টাকা পড়ে যাচ্ছে। শেষে স্টোভ, হাঁড়ি, কেরোসিন, চাল, ডাল, আলু, পেঁয়াজ, নুন, তেল কিনে ফেললুম। খিচুড়ি, ডিম ভাজা দিব্যি চালাচ্ছি, 10 টাকাতে হয়ে যাচ্ছে। এখনো কেদারবদ্রী বাকি, বুঝলেন না, খরচের দিকটা তো দেখতে হবে। আমি মন দিয়ে শুনছি। পিকো প্রচন্ড বোর্ড হচ্ছে। খরচের দিকটা ওকে তো দেখতে হয় না। এ প্রসঙ্গ ওর অচেনা। মা অফিসে বলেছিল আফটার লাঞ্চ খোঁজ নিতে। না, গঙ্গোত্রীতেই থাকবো ভাবছি, লঙ্কাতে নয়। এখানটা সুবিধার হবে না। একদিনে দুবার যাতায়াত না করলেই তো ভালো। গঙ্গোত্রী নাকি যমুনোত্রীর মতো নয়। চমৎকার মন্দির আছে, বড় চত্বরওয়ালা, গঙ্গার ঘাট আছে প্রাণ জুড়োনো, মুনি ঋষিদের আশ্রম আছে, ধর্মশালা, ট্যুরিস্ট লজ, বাসস্থানের অভাব নেই। অফিসার বললেন এখানে বুকিং নিষ্প্রয়োজন, ওখানে গিয়েই জায়গা পাবেন। তাছাড়া এখান থেকে খবর দেবার উপায়ও নেই। যাবার সময় লাঠি ভাড়া করতে ভুলবেন না যেন, অনেক চড়াই উতরাই আছে। রঞ্জনের সঙ্গে সুরজ সিং লাঠি আনতে গেল। ওর মন ভালো নেই। গঙ্গোত্রীতে স্নান হবে না, লঙ্কা অনেক দূর, এখানে গাড়ি ছেড়ে যেতে পারবে না বেচারি। রামশরণ। অফিস থেকে বেরিয়ে গাছতলা দিয়ে যেতে যেতে দেখি কম্বল মুড়ে একজন তীর্থযাত্রী শুয়ে। তার পাশে বসে এক মধ্যবয়সিনী দেহাতি নারী খুনখুন করে কাঁদছেন। অসুখ করেছে? কি হয়েছে মাই? মাই আর কোনো উত্তর দেন না। ওড়নায় মুখ ঢেকে খুব মৃদুস্বরে কাঁদেন। এই সময় একজন বৃদ্ধা আরেকটি বালিকার উদয় হলো। বৃদ্ধা বললেন, उसका रामशरण हो गया बेटी। क्या हुआ? रामशरण, राम जी का पास चला गया वो। শান্ত কণ্ঠস্বর। মাথায় বাজ পড়ল আমার। মৃতদেহ, মৃতদেহ আগলে বসে আছেন এই মহিলা এই দুর্বেদেশে। कहाँ से आए हैं? गांव से, राजस्थान से। साथ में और कोई? हाँ हाँ, साथ में 3 आदमी है। उसको देश वालों सब गंगा माई के पास नहाने गया। इसको गंगोत्री दर्शन भी नहीं हुआ, बेचारा तकदीर। कल जाऊंगी। কাঁদতে কাঁদতে হঠাৎ মহিলা বললেন। একটু চমকে যাই। কি হয়েছিল? দাস্তভূমি, জ্বর? হঠাৎ দেখি একটু দূরেই দাস্ত পড়ে আছে, মাছি ভন ভন। মুহূর্তেই বুকের মধ্যে লাফিয়ে উঠল ভয়। অমনি নিজের মেয়েটিকে কোলে টেনে নিয়েছি আর বলেছি, পিকরে পালা, কলেরাও হতে পারে, আর এখানে 1 মিনিট নয়, চল থানায় খবর দিই গে। যেতে যেতে শুনি বালিকাটি কিছু জিজ্ঞেস করছে। কান্না থামিয়ে মৃত ব্যক্তির বোন তাকে বুঝিয়ে বলছেন পুঁটলির কোনখানে আটা পাওয়া যাবে, কোনখানে ঘিউ, কোথায় শক্কর। এইসব শুনে পিকোটা কেমন উদ্ভ্রান্ত হয়ে গেল। এই প্রকট মৃত্যু আগলে বসে মহিলা কি করে ঘি, আটা, চিনির কথা ভাবছেন। কিন্তু আমি অবাক হইনি। শুধু মৃত্যু আগলে থাকলেই তো হবে না, জীবনটাও তো আগলাতে হবে। ওই বাচ্চাটা খাবে কি? এখন যে সবার খানা পাকানে কা টাইম। সদাশিব পুলিশ বললে, কুছ দিক্কত নেই, যদি পোড়াতে চায় লাকড়ি লা दूंगा, যদি ঘরে নিয়ে যেতে চায় সার্টিফিকেট दूंगा। ये तो हमेशा ही होता है, हर रोज कोई ना कोई मरता इधर में आकर। তবু যাত্রী আসবে, যদিও পথ দুর্গম, যদিও রোজই কেউ না কেউ মরছে এখানে পৌঁছে। তথাপি আশা কেন? তীর্থভ্রমণ কিসের আশায়? আশা একটাই, চিরত্বের, স্থিরত্বের আশা। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি, যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি।
এরপর আর আশ্চর্য কি? বন্ধুরা, হে পূর্ণ তব চরণের কাছে এই ভ্রমণ কাহিনীর পঞ্চম পর্ব আজকে এখানেই শেষ করছি। ষষ্ঠ পর্ব শুরু হবে গল্প জাহ্নবী যমুনা দিয়ে। আজকের প্রশ্ন থাকছে, মার্কিনী দুই বোন, তার মধ্যে একজনের নাম হান্না, অপরজনের নাম কি? বন্ধুরা, প্রথম যে তিনজন সঠিক উত্তর দেবেন তাদের নাম আমি ষষ্ঠ পর্বের শুরুতে ঘোষণা করব। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভালো ভালো গল্প অথবা গল্প ছলে ভ্রমণ কাহিনী শুনুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই।